প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন পলিটিক্স প্লাসে। আপনারা জানেন যে গত শুক্রবার 12ই জানুয়ারি সরকারের 4 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে এবং সেই সরকার সর্বতোভাবে নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনায় সহায়তা দিয়ে যাবে। মূলত এরপর থেকে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও এসেছে এবং বিএনপির পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, যেটি আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্য নাকচ করে দেওয়া হয়েছে। আসলে মূলত নির্বাচনকালীন সরকার কেমন হবে এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সার্বিকভাবে এ নিয়ে আমরা আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি প্রসঙ্গ নির্বাচনকালীন সরকার। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন প্রথমে আমার হাতের বাম দিক থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, এবং আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপি নেতা ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি প্রথমেই একটু অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার আপনাকে দিয়ে শুরু করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন যে ভাষণে যে সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার হবে, আমরা দেখলাম যে এর পরিপ্রেক্ষিতে বিএনপি বলেছে যে প্রধানমন্ত্রী যদি আন্তরিকভাবে নির্বাচনকালীন সরকার সম্পর্কে নতুন কিছু ভেবে থাকেন, তার উচিত হবে এ নিয়ে সব অংশীজনের সঙ্গে বা স্টেক হোল্ডারের সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া। সংলাপের উদ্যোগের ব্যাপারে যদিও আমরা দেখলাম যে পরবর্তীতে আওয়ামী লীগের সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে নির্বাচন বিএনপির অধিকার, সুযোগ নয়, এবং তিনি সংলাপের প্রয়োজন নেই বলেও বলেছেন। কেন আসলে সংলাপের প্রয়োজন নেই বলে আপনারা মনে করছেন এই বিষয়ে? ধন্যবাদ মাহমুদ, ধন্যবাদ এটিএন দর্শকবৃন্দকে এটিএন নিউজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেন আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে 9 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছে এবং জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। কেন আমরা খুব দৃঢ়চিত্তে বলতে পারি যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ গত 9 বছরে স্বাধীনতার পর 47 বছরের বাংলাদেশে যে কাজগুলি হয়নি সেই কাজগুলি উনি করতে পেরেছেন। কেন আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, দীর্ঘদিন আন্দোলনের সংগ্রাম এবং দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছিল। এবং আপনি জানেন গত 10ই জানুয়ারি যে 72-এর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন, তখনই আসলে স্বাধীন বাংলাদেশ হয়েছিল। এবং বঙ্গবন্ধুর একটা স্বপ্ন ছিল 200 বছরের পরাধীন বাংলাদেশকে উনি গড়ে তুলবেন এবং সেটা চেষ্টাও করেছিলেন। সীমিত অবস্থার মধ্য দিয়ে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে উনি করার সকল দিক দিয়ে সকল প্রচেষ্টা শুরু করেছিলেন। কিন্তু আমরা দেখলাম 1975 সালে 15 আগস্ট জাতির জনককে সবরই হত্যা করা হলো। তারপর দীর্ঘ 21টি বৎসর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের উন্নয়নের তেমন কোনো কাজই করেনি। কারণ কোন দুঃখজনকভাবে আমাদের বলতে হয়, সেই সরকারগুলি ছিল স্বাধীনতার পরাজিত শক্তি। তারা আবারও চেয়েছিল বাংলাদেশকে বাংলা স্থানের মতো একটি রাজ্য বানাতে, প্রদেশ বানাতে। তারা বাংলাদেশের উন্নয়নের কোনো চেষ্টাই করেনি। তারা স্বাধীনতার পরাজিত শক্তি বঙ্গবন্ধুর খুনিদেরকে এনে এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে। এদেশের উন্নয়নের তেমন কোনো কাজই হয়নি। কিন্তু 1981 সালের 17 মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ এসে এদেশের হাল ধরেন। ওনার নেতৃত্বে আমরা 21টি বৎসর রাষ্ট্রীয় আন্দোলনের সম্মুখ করি এদেশের সাধারণ মানুষের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য। এবং আপনারা জানেন 1996 সালে এদেশের জনগণ জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে ভোটের মাধ্যমে। যে ভোটের অধিকারের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলনের সংগ্রাম করেছি, তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা আন্দোলনের সংগ্রাম করেছিলাম। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন 2001 সালে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারেনি। তারপরও উনি যে উন্নয়নের কাজগুলি করেছিলেন সেগুলো কন্টিনিউ করেনি, বন্ধ হয়ে যায়। তারপর 2000 সালে একেলিবেনের সরকার আসে, তত্ত্বাবধায়ক সরকার। আপনারা জানেন সেই সরকার আসার পর তৎকালীন রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকার হয়েছিলেন, যা ছিল অত্যন্ত দুঃখজনক। যাক, 9 সালের ক্ষমতায় নির্বাচনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। আমরা আজকে 2018 সালের জানুয়ারিতে গর্ব করে বলতে পারি যে বঙ্গবন্ধু, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজকে আর স্বপ্ন না, সেটা দৃশ্যমান। আমরা একটু নির্বাচনকালীন আমি বলতে চাই, সেটাও আমি আসতে চাই, কেন আমাদের বলতে হবে, ওনারাও বলবেন ওনারা জাতির জন্য কি করতে চান, কি করেছেন, আমরাও বলতে চাই। আমরা
আমরা শুধু এটাই বলতে 47 বছরের 17 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এখন আছে। এই দেখেন মেগা প্রজেক্ট, এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পদ্মা সেতু হচ্ছে, যেটা দৃশ্যমান। রংপুর পারমাণবিক কেন্দ্র, যেটা পৃথিবীর 32তম একটি দেশ, যেটার অনেক পজিটিভ দিক আছে, আমরা করতে পারতেছি। পটুয়াখালীতে পায়রা বন্দর হচ্ছে, যেখানে আমাদের আমদানি রপ্তানি বহুলাংশে বেড়ে যাবে। কর্ণফুলী ট্যানেল হচ্ছে, এটা দীর্ঘদিন একটা স্বপ্ন ছিল। ঢাকা শহরে যে যানজট, এটা একটা আমাদের এখন বর্তমান সমস্যা। আমরা মনে করি মেট্রো রেল চালু হলে এটা অনেকাংশে কমে যাবে, যে মেট্রো রেল বিমানবন্দর এবং মিরপুরে কাজ শুরু হয়েছে। আমরা মনে করি 19 সালে এই মেট্রো রেল চালু হবে। আসেন, মেঘনা ভৈরবে 2টা ব্রিজ হয়েছে, আপনি জানেন। কেন একটা ব্রিজ ব্রিটিশ আমলে হয়েছিল, ভৈরব রেলওয়ে ব্রিজ, আরেকটা হয়েছে শেখ হাসিনার আমলে, যেটা আপনি দেখতে ঢাকা চট্টগ্রাম ডাবল লাইনের কাজ চলছে। ঢাকা চট্টগ্রাম এখন 4 লেন রাস্তা, 4 লেনের রাস্তা। আপনার দেখেন আমরা যেখানে বসে আছি, স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা এই 1-2 মাসের মধ্যে চালু হচ্ছে। মার্চে সেটা কক্সবাজারে মাদারবাড়ি এবং রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। আমাদের বিদ্যুৎ ছিল 2006 সালে 3200 মেগাওয়াট। নির্বাচনকালীন সরকার সবাই সেটা আসলে জানতে চায়। জানেন 2014 সালে একটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, 10ম জাতীয় সংসদ নির্বাচনে। সেই নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল দলকে আহ্বান করেছিল যে আপনারা এই কয়েকদিনের জন্য আসেন, রাষ্ট্রীয় ক্ষমতা আমার সাথে শেয়ার করেন। কারণ ইলেকশনটা করবে ইলেকশন কমিশন। সংবিধানের 126 ধারায় বলা আছে, নির্বাচনের সময় সরকারের সকল মহল নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। কিন্তু আমরা কি দেখলাম 14 সালে? কারণ আমি এটাও বলতে চাই, অনেকে বলেন 2014 সালে 5ই জুনের নির্বাচন কোনো দল অংশগ্রহণ করেনি। কিন্তু আপনি একটা কথা জানেন যে 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে 12টি দল অংশগ্রহণ করেছিল এবং কিছু স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেছিল। কিন্তু 2008 সালের নির্বাচনে যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, মাত্র 8টি দল অংশগ্রহণ করেছিল। নির্বাচনকালীন সরকারের রূপরেখাটা কেমন হবে অনেকেই আসলে জানতে চাচ্ছেন। না, আমরা চাই বর্তমান সংবিধানে যেটা আছে, সংবিধান অনুযায়ী। সংবিধানে কেউ কেউ বলছেন যে আমরা সংবিধানে সুনির্দিষ্টভাবে কিছু নেই, বাট বলা আছে যে 3 মাস আগে নির্বাচনটি হবে, যেটা 14 সালে আমাদের রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা করেছিলেন। সরকারটা ছোট করেছিলেন, হ্যাঁ, রুটিন ওয়ার্ক করার জন্য। এবার উনি করবেন এবং আসল দায়িত্বটা পালন করবেন নির্বাচন কমিশন। আমাদের সবগুলি মন্ত্রণালয় চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে, তারাই সবকিছু নিয়ন্ত্রণ। সংসদ কি তখন থাকবে? সংসদ থাকবে, কিন্তু সংসদে কোনো অধিবেশন হবে না। আচ্ছা, অধিবেশন হবে না। জি, সংসদে অধিবেশন থাকবে না। আমি আবারও আসবো আপনার কাছে, ব্যারিস্টার এম সওরার হোসেন, কিভাবে দেখছেন এই যে নির্বাচনকালীন সরকারের যে বিষয়টিকে? আপনাকে ধন্যবাদ এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম এই মুহূর্তে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি কাউসার ভাই তার উন্নয়নের গান গাইবেন এবং যে কোরাসটা উনি গাইবেন, যে এই পরাজিত শক্তি, এটা বলেই দেবেন। এটা আর মানুষ এখন ওইভাবে গ্রহণ করে না। প্রথমে একটু উন্নয়ন দিয়ে শুরু করি। যে উন্নয়নের কথা বলছে, আমি একটা আর্টিকেল লিখেছিলাম, একটা পত্রিকায় এটা পাবলিশ হয়েছিল। আমি শুধু হেডলাইনগুলো বলবো। উন্নয়নের নমুনা দেখেন, একটু জবাব না দিলে আমি ওখানে আসবো, একটু জবাব না, তাহলে শুধু হেডলাইন খুব সংক্ষেপে। উন্নয়ন কি হয়েছে আপনি দেখেন, যে গণতন্ত্র ধ্বংসপ্রায়, জাতীয় সংহতি নষ্ট হয়ে গেছে, রাষ্ট্রের 3টি অঙ্গ সমন্বয়হীন, প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়করণ হয়েছে। এগুলো কিন্তু আগেই কিছুটা ছিল, কিন্তু এই মাত্রায় আর কখনো হয় নাই। অর্থনৈতিক এবং ব্যাংকিং সেক্টর সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। যেমন সিপিডি বলেছে যে 2017 ছিল ব্যাংক ধ্বংসের বছর আর কি। তারপরে দেখেন নির্বাচন ব্যবস্থা প্রায় ধ্বংস, শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নগামী। আমি হেডলাইনগুলো শুধু বলি, উন্নয়নের নমুনা বলি। ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, মোটর লাইসেন্স ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশি সেবা সর্বকালের সর্বনিম্নে, ঢাকায় মশার উপদ্রব মানে অ্যাটমিক বোমার মতো, ভিক্ষুকের উপদ্রব সর্বোচ্চ। আপনি গুলশনের মোড়ে দাঁড়াবেন, সেখানেও 3 জন ভিক্ষুক আপনার গাড়ির সামনে এসে দাঁড়াবে। স্বাস্থ্যসেবা সম্পূর্ণ নিম্নগামী, দেশের প্রেসিডেন্ট এবং তথাকথিত বিহেভিয়ারে এদেশে কেউ চিকিৎসা নেয় না। দুর্নীতি কমিশন পিক অ্যান্ড চুজ, হ্যাঁ, যে সামান্য একটা মন্ত্রীদের পিএস যারা শত শত কোটি টাকা চুরি করে তাদেরকে ডিসিপ্লিন আনতে পারে না, ধানচোর যারা এখন 100 কোটি টাকার মালিক তাদেরকে আনতে পারে না। এই হচ্ছে দুর্নীতি দমন কমিশন। তবু কিছু ভালো কাজ করার চেষ্টা করছে। খাদ্যে বিষ, রেলওয়ে সিস্টেম তছনছ, বিমান ব্যবস্থা ভেঙে পড়েছে, ডাক ব্যবস্থার উপরে মানুষের কোনো আস্থা নাই, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, বিরোধীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা, যোগাযোগ ব্যবস্থা এলোমেলো, উন্মুক্ত ঘুষের লেনদেন, মিডিয়ার মান নিম্নমুখী, শব্দ দূষণ সর্বোচ্চ। এই তো মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। এখন যে নির্বাচনকারী সরকারের কথা বলছে, রিয়াজ ভাই তো একজন অ্যাডভোকেট, বলো কোন আর্টিকেলে নির্বাচনকালীন সরকার ব্যবস্থার কথা বলা আছে? যে ভাষণটা প্রধানমন্ত্রী দিয়েছেন,
উনি যেটা বলেছেন সেটা অর্থ হলো 2014 সালের 5ই জানুয়ারি যেভাবে আমরা একটা নির্বাচন করেছি এই নির্বাচন করব বাকশালের মাধ্যমে যে একদলীয় সরকার গঠিত হয়েছিল, যে সরকার বলেছিল এই সরকারের সরকার প্রধান মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা থাকবে, অন-11-এর মাধ্যমে, যেটা অন-11-এর মাধ্যমে সেই বাকশাল সম্পূর্ণভাবে কায়েম হয়েছে। 2014 সালের নির্বাচনের মাধ্যমে 2018 সালে যে নির্বাচন হবে সেইটির একটা কার্বন কপি হবে। এইটা মিথ্যা প্রমাণ করার দায়িত্ব বর্তমান সরকারের। এবং সেইখানে বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে সরকার অনুষ্ঠিত হবে। আপনি দেখেন সংবিধান অনুযায়ী নির্বাচনের ব্যবস্থাটা কি, সেটা হলো সংসদ যদি আগে ভেঙে যায় তাহলে পরবর্তী 3 মাসে নির্বাচন হবে, আর সংসদ যদি না ভাঙে তাহলে এটা টার্ম পূর্ণ হওয়ার এই পুতুল নাচের এই সংসদের টার্ম পূর্ণ হওয়ার আর 3 মাস আগে, অর্থাৎ আপনি দেখেন 600 এমপি একসাথে থাকবে, পৃথিবীর কোথাও আপনি এই সিস্টেম পাবেন না। সেইখানেই আমরা বলছি দেখুন আসুন, আপনি যদি সত্যি মনে করেন যে আপনি যদি সত্যি মনে করেন নির্বাচন হচ্ছে এইভাবে, রিয়াজ ভাই আপনার এই কাউসার ভাই আপনার ভিতরে কিন্তু কথা বলে নাই, বুঝছেন, আপনি আমার কথা শুনে নোট করেন। তারপরে দেখেন সেইখানে আমরা বলছি বিএনপির উদারতা দেখেন, বিএনপির গণতান্ত্রিক মনমানসিকতা দেখেন, বিএনপির মানে দলীয় বিউটি দেখেন। বিউটিটা হলো যে আপনারা দাবি জানিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার রাখবে, বিএনপি সেইটাকে সেই দাবিটা মেনে নেছে, জনদাবি। হ্যাঁ, তারপরে আপনারা যেখানে বলেছিলেন যে একটা নিয়ম রক্ষা নির্বাচন, এখন বিএনপি আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে। ডেফিনেটলি জনস্বার্থে যেটা প্রয়োজন সেইটাই জনগণের দল হিসেবে দাবি করা উচিত। এখন আপনারা যেটা করছেন, অর্থাৎ যে কোনোভাবে এই সরকার যাতে কন্টিনিউ করতে পারে সেইটা, এই বিএনপির বিউটি হলো দেখেন এত কিছুর পরে সবাই বলছে এই সরকার একটা নির্বাচিত স্বৈরাচারী, নিকৃষ্ট মানে স্বৈরাচারী, যেটা ডক্টর কামাল হোসেন সহ বহু অনেকেই মন্তব্য করেছে। সেইখানে আমরা বলছি আসুন, আপনি যদি দেশকে সাস্টেনেবল ডেভেলপমেন্টে নিতে চান, আপনি যদি গণতন্ত্র প্র্যাকটিস করতে চান, আপনি যদি দেশপ্রেমিক হন, তাহলে আপনি আসুন আমরা আলোচনা করি, আলোচনা করে লেট আস গো ফরওয়ার্ড। 2014 সালের নির্বাচনের আগে কি আলোচনার জন্য আহ্বান জানানো হয়নি বিএনপিকে? আলোচনা হয়েছিল, তখন তো বিএনপি আলোচনায় অংশগ্রহণ করেনি। ওইটা ছিল মাহমুদ ভাই, ওইটা ছিল একটা নাটকের অংশ। একবার আলোচনার জন্য একবার একটা ফোন দেওয়া, ফোনটা আপনি যদি নাটক না হবে তাহলে কেন সেটা আপনি মিডিয়ায় দিলেন? মিডিয়া এই কারণে আপনি দিয়েছেন, আপনি মনে করছেন এইটা জনগণে জানলে ইউ উইল গেট সাম অ্যাডভান্টেজ আউট অফ দ্যাট। সো ওটা ছিল নাটকের অংশ। একবার আপনি আহ্বান জানালেন তাতেই সব শেষ হয়ে গেল। সেই আহ্বানে তো বিএনপি সাড়া দেয়নি, সারা একবার দেয় নাই। আপনি সেকেন্ড টাইম যেখানে একটা দেশে যদি দেশপ্রেমিক সরকার থাকে, গণতান্ত্রিক মানুষ থাকে, আপনি যেখানে আহ্বান জানাবেন যে কোনো জাতীয় ক্রাইসিসে, এবং বাংলাদেশে বর্তমানে রাজনীতি নামে যেটা চলছে সেটা একটা জাতীয় ক্রাইসিস, সেইখানে আমরা কত উদার দেখেন এবং কতখানি বিএনপি গণতান্ত্রিক মনমানসিকতা সম্পূর্ণ একটা দল যে আমরা আহ্বান জানাচ্ছি, কিন্তু স্বৈরাচারী কখনো সেই কথা শুনবেন। আপনি যে স্বৈরাচারী নয় সেইটা প্রমাণ করার সুযোগ আপনার সামনে এসছে, যে আপনি দেখবেন যে আলোচনা করে একটা সরকার পদ্ধতি নির্ধারণ করবেন যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যাতে মানুষ দেখতে পারে যে এটা নিকৃষ্টতম অটোক্রেসি নয়, এবং ওই বাকশালের ভূত যাতে বাকশা নয়, যে যতদিন এই দল অর্থাৎ ক্ষমতাসীন যারা আছে, যারা ক্ষমতাসীন প্রধান, তারা একদম মরার একদিন পর্যন্ত কন্টিনিউ করবে, এই ধারণাটা আপনাদেরই মিথ্যা প্রমাণিত করবে। একটা বিরতির পর আমরা জানবো অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসারের কাছ থেকে এই বিষয়ে। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের পলিটিক্স ক্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে প্রসঙ্গ নির্বাচনকালীন সরকার। এই পর্যায়ে একটু যেতে চাই অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসারের কাছে। বিরতির আগে ব্যারিস্টার এম সরওয়ার হোসেন বলছিলেন যে এখন দেশে জাতীয় ক্রাইসিস চলছে এবং তিনি বেশ কিছু সমস্যার কথাও বলছিলেন। একটা বিষয় যে আপনার মতে যে এই যে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে যে বিএনপির পক্ষ থেকে যে সংলাপের প্রস্তাব দেয়া হয়েছে, সংলাপের প্রয়োজন আছে কিনা আওয়ামী লীগ কি মনে করে? না, আওয়ামী লীগ মনে করে সংলাপের প্রয়োজন নেই। কেন? আসলে ব্যারিস্টার সারোয়ার যে বিষয়গুলি বলেছেন, বিষয়গুলি তথ্যভিত্তিক নয়, এবং আজকে হয়তো লক্ষ্য করেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় বাণিজ্যমন্ত্রী মহোদয় বিষয়গুলো ক্লিয়ার করেছেন। সিপিডির যে বক্তব্য এসেছে, ওনারা বছরে 2 বার একটা বক্তব্য দেন ওনাদের মন মতো করে, এবং আমাদের 2জন মাননীয় মন্ত্রী, সিনিয়র মন্ত্রী মহোদয় এটা ক্লিয়ার করেছেন। কালকে পত্রিকার ডিটেলস পাবেন। আর সংলাপের যে বিষয়টা আসছে, সংলাপের পরিবেশ তো নষ্ট করেছে বিএনপি। আপনি জানেন আমাদের
রাষ্ট্রনায়ক দলনেত্রী শেখ হাসিনা বিএনপির সাথে বসতে চেয়েছিলেন গত নির্বাচনের আগে, এটা জাতি সবাই জানে। তারপর ওনার ছোট ছেলে যখন মারা যায় তখন উনি গিয়েছিলেন, উনি সারা দেননি, দেখা করেননি। আরেকটা বিষয় হলো গত নির্বাচনের আগে সংলাপের বিষয়টিকে ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেন যে এটা একটি নাটকের অংশ। ন এটা এভাবে বলা ঠিক হবে না একজন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে। আর আমরা যে কথাটি বলতে চাই, আমরা মনে করতে চাই 2018 সালের 71 জাতীয় সংসদ নির্বাচন করবে জাতীয় বাংলাদেশ নির্বাচন কমিশন। গত নির্বাচন কমিশন সম্পর্কে ওনাদের ভিন্ন মত থাকলেও এবারের যে নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতি সকল দলের সাথে সংলাপ করে যে নিয়োগ দিয়েছেন, জি, বিএনপির অক্ষমতে এই নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে। এই নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে সংলাপ করেছে এবং সকল রাজনৈতিক দল তাদের প্রস্তাবনা পেশ করেছে। আমরা মনে করি এই জানুয়ারি মাসেই সেই প্রস্তাবনার একটা সারাংশ আমরা পাবো, ইলেকশন কমিশন কি করবে সেটা। আমরা মনে করি যেহেতু নির্বাচন পরিচালনা হবে নির্বাচন কমিশনের মাধ্যমে, এই দলটির যদি কোনো বলার থাকে, আবারও কিছু বলার থাকে, নির্বাচন কমিশনেই বলবে। নির্বাচনকালীন সরকারের রূপরেখা আসলে কেমন হতে পারে? না, এটা তো বারবারই বলা হয়েছে নির্বাচনকালীন সময়। কারণ আপনি জানেন সংসদ ভাঙার 3 মাস আগে, মেয়াদের 3 মাস আগে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। যেহেতু একটি নির্বাচন করার জন্য তফসিল ঘোষণার পর 45 দিন সময় দরকার হয়। তফসিল ঘোষণার পরে সরকারের কাজটি হবে রুটিন ওয়ার্ক। এটা ছোট আকারে হতে পারে, যেহেতু রুটিন ওয়ার্ক করবে। আমাদের নির্বাচন সংক্রান্ত যে মন্ত্রণালয়গুলি সব নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। এবং আমরা মনে করি এখন যে নির্বাচন সংবিধানের ধারা মতে যে আইন বা বিধিমালা নির্বাচন কমিশনের আরপিও যেটি, এটা আপনারা জানেন 2008 সালে সকল রাজনৈতিক দলের সাথে দীর্ঘদিন সংলাপ এবং আলোচনার মধ্য দিয়ে এই আইনটি করা হয়। আরপিও সংশোধনের ব্যাপারেও কিন্তু বেশ কিছু প্রস্তাবনা আমরাও দিয়েছি, আওয়ামী লীগও দিয়েছে। কেন 5 বছর পর পর কিছু তো সংশোধন হতেই পারে, সংযোজন হতেই পারে, এবং আমরাও কিছু দিয়েছি যদি নির্বাচন কমিশন সেটা আমলে নেয়। সকল দলই দিয়েছে, নিবন্ধিত 40টি দলই কিছু না কিছু দিয়েছে। এখনো যদি বলার থাকে, যেহেতু নির্বাচন আরো 11 মাস বাকি আছে, নির্বাচন আমাদের কিছু বলার থাকলে কোনো রাজনৈতিক দলের, নিবন্ধিত রাজনৈতিক দলের, তারা নির্বাচন কমিশনে দেবে। ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলছিলেন যে নির্বাচনকালীন সরকারের সময়ে যে সংসদ থাকবে এবং 600 এমপি থাকবে, এটা পৃথিবীর ইতিহাসে কোনো নজির নেই। যেহেতু ওই সময় তো অধিবেশন চলবে না, এটা ঠিক নজির নেই, পৃথিবীতে নজির নেই, কথাটা ঠিক না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে 12টি নির্বাচন হয়েছে, 5টি নির্বাচন হয়েছে সরকার থাকিন অবস্থায়। আমাদের দেশে তো 14 সালের নির্বাচন হয়েছে, তেমন কোনো সমস্যা হয়েছে? আমি তো আগেই বলেছি যে ওনারা বলেন 12 সালের নির্বাচন কোনো দল অংশগ্রহণ করে নাই। একটি দল অংশগ্রহণ না করলে তো নির্বাচন অগণতান্ত্রিক হয়ে যায় না। 8 সালে 8টি দল অংশগ্রহণ করেছে। একটা বিষয় যে নির্বাচন বিশেষজ্ঞ কেউ বলছেন যে এই যে নির্বাচনকালীন সরকারের সময়ে যারা সরকারের এমপি যারা থাকবেন, তাদের তো সাধারণত আমাদের দেশের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে তাদের একটি আধিপত্য থাকে। তো এই বিষয়ে বিএনপির পক্ষ থেকেও কিন্তু যে তখনকার সময় লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা সেই বিষয়ে একটি প্রশ্ন উঠে এসেছে। শোনেন, এই লেভেল প্লেইং এর ফিল্ডের কথা যদি বলেন, আমরা গত 9 বছরে ভিকটিম হয়েছি সরকারি দল। আপনারা জানেন এখন জাতীয় সংসদের উপনির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন সমূহ দলীয়ভাবে হচ্ছে। সেখানে আমাদের মন্ত্রী এবং এমপিরও যেতে পারেন না। আমরা লক্ষ্য করে দেখেছি যে কোনো উপনির্বাচন বা স্থানীয় নির্বাচনে ওনাদের সকল পর্যায়ের নেতা যারা সাবেক মন্ত্রী ছিলেন সবাই নির্বাচনে যাচ্ছেন, কিন্তু আমাদের এমপি মন্ত্রী যেতে পারতেছেন না। কিন্তু কেউ বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন এটি তো দুটো ভিন্ন বিষয়। নির্বাচন এবং যেহেতু জাতীয় প্রতীকে হচ্ছে, দলীয়ভাবে হচ্ছে, কোনোটাকে খাটো করে দেখার সুযোগ নেই। বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধনের একটি প্রস্তাবনা দিয়েছে, ওনারা পার্লামেন্টে আসুক, সংশোধন করা যাবে। জি, ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। না, আমাদের ওই যে আপনি জানেন যে এডওয়ার্ড সাইদ একটা বই লিখে গেছে, দ্য ওরিয়েন্টালিজম। সেখানে বলে যে কলোনিয়াল যে 200 বছর আমরা শাসনে ছিলাম ব্রিটিশে, এই প্রথম 100 বছরকে বলা হতো এরা অফ প্লান্ডারিং, এবং পরবর্তী 100 বছরকে বলা হতো কলোনিয়াল প্রপার। তো এই কলোনিয়াল প্রপারে হয়েছে যে আমরা যারা ওরিয়েন্টাল এই দিকে আছি, আমরা কিন্তু দেখবেন কোট প্যান্ট এইগুলা ওই ব্রিটিশ স্টাইল পছন্দ করি। আর যখন শাসন ক্ষমতায় যায় তখন ওই মনমানসিকতা ধারণ করে যে একদিন যে তাকে শাসন ক্ষমতা থেকে নামতে হবে, একদিন যে সে এই ভিআইপি প্রোটোকল, তথাকথিত ভিআইপি প্রোটোকল পাবে না, তাকে যে সাধারণের লাইনে নামতে হবে। যেমন প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী বলছিল যে আওয়ামী লীগের তো পাক সময় মাটিতে নামতেই হবে, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা তারা ভুলে যায়। তখন এই কথাবার্তার টোন কিন্তু এখন
কাউসার ভাই যেভাবে বলছে এই টুনি হবে। দেখেন আওয়ামী লীগ কত নিম্ন সংস্কৃতির একটা দল, যে দলে হাইয়েস্ট কোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন থেকে কনভিক্টেড ক্যাবিনেট মিনিস্টার আছে। তো বাংলাদেশে কাউসার ভাইদের মতো এত যোগ্য লোক আছে, মন্ত্রী বানাবার কি লোকের অভাব আছে? আপনি দেখেন যে গম আনছে একজন, সেই গম ইসেও খায় না, কাকেও খায় না, তাকে মন্দিরে রাখতে হবে। বার্মার সাথে যখন আমাদের রাষ্ট্রীয় একটা প্রবলেম চলছে, তখন তার স্ত্রীকে নিয়ে এসে চাল আমদানি করতে যায়, সে ট্যুরে যায়। এর আগে একজন মন্ত্রী ছিল পাখির মতো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশের জন্য কি ডিপ্লোম্যাটিক সাকসেস এনেছে নোবডি নোজ, জাতি কেউ জানে না। হ্যাঁ, তারপর আমরা দেখি প্রায় মানে স্পেশাল ফ্লাইটে বিদেশে ভ্রমণ হয়, জাতির জন্য কি আছে মেগা প্রজেক্ট। যেখানে বিএনপি যখন ক্ষমতা ছিল তখন কি আমরা এরকম বিষয়গুলো দেখিনি, যে স্পেশাল ফ্লাইটে ভ্রমণ অথবা যে বিষয়গুলো, এগুলো কি হয়নি তখন? আসলে আমার জানা মতো নয়। হ্যাঁ, আপনি পারলে ডাটা দেন, সেটা বলছি যে স্পেশাল ফ্লাইট নিতে পারে। আপনি লিথুয়ানিয়ানের একটা কথা আছে, আমি এখানে উল্লেখ করতে চাই না, যে বাংলাদেশে সেই সময় একটা স্পেশাল ফ্লাইট গেছিল ইউএনএ, 4 দিন বসা ছিল। তখন সে বিস্ময় প্রকাশ করছিল যে তোমাদের দেশ কেবল স্বাধীন হয়েছে, কি করে একটা ফ্লাইট 4 দিন বসে থাকে, এটা বইতেই লেখা আছে। এখন আপনি নির্বাচন সালে আমরা রাজনীতির গুণগত মানের পরিবর্তনের দিকে আসলে সবাই তাকিয়ে আছে। আমি সেই জায়গায় বলতে চাই মাহমুদ ভাই, দেখেন যে আপনি একটা পুলিশের কনস্টেবলও যদি নাই, যে কোনো চাকরি একটা পিওন নিলেও তার চরিত্রিক ভেরিফিকেশন হয়। কিন্তু আমাদের পলিটিক্যাল কালচারটা এমন জায়গায় চলে গেছে যে এটা যেন দুষ্ট লোকের, খারাপ লোকের, ধান চোরদের, গরু চোরদের, সুপারি চোরদের রিহ্যাবিলিটেশন সেন্টার। যে কেউ পলিটিক্সের নামে এসে সে অবৈধভাবে সম্পদ করতে পারে, এবং পলিটিক্সের নামে সেই সম্পত্তি সংরক্ষণ করার জন্য পলিটিক্যাল পাওয়ারকে ব্যবহার করে। এই জন্য দায়ী একদম 71 থেকে শুরু করে স্বাধীনতার পর থেকে যে রাজনৈতিক কালচারটা সৃষ্টি হয়েছে, সবাই দায়ী, সবার উপরে এই দায় দায়িত্ব কিছু বর্তায়। কিন্তু আপনি যখন 2009 সালে ক্ষমতায় আসলেন, বিএনপি ভুল করেছে, বিএনপি বলে নাই, বেগমজি নিজে বলছে ইয়েস একটা রাষ্ট্র পরিচালনা আমাদের ভুল হয়েছে। ভুল থেকে এইটা হয়েছে তার মহানুভবতা, যে ভুল সে স্বীকার করতে পারে। কিন্তু কেউ আমাদের ভিতরে আছে যারা কোনো ভুল স্বীকারই করে না, সব যেন দেবতা। ভুল স্বীকার করে সেটিকে লেসন লার্ন করাই তো সবার দায়িত্ব, যে আওয়ামী লীগ কোনো যেন ভুল স্বীকার করতে চায় না। কিন্তু আপনি তো পরিবর্তনের অঙ্গীকার করে আসছিলেন, আপনি তো বলেন নাই যে আমি ক্ষমতা আসলে সাগরণীর মতো যদি সাংবাদিক হত্যাকাণ্ড হয় তার বিচার করব না, 1000 কোটি টাকা চুরি করে তার বিচার আমি করব না, 400 কোটি টাকা লুট হয়ে গেলে এটা কোনো টাকাই না, আবার 1 লক্ষ টাকা অনেক টাকা, আর তার ট্যাক্স দিতে হবে। আপনি তো এইটা বলেন না যে একদম আপনি একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, সেইখানেও আপনার 15% ভ্যাট দিতে হবে। মানুষ 3 ভাবে লুটপাটের শিকার হয়েছে। একবার ডাইরেক্ট গ্রামে এই যে সুবরি, ধান, গরু এইগুলো চুরি করতেছে ইসেদের, আরেকটা হচ্ছে বিদ্যুতের দাম বাড়ায়া, গ্যাসের দাম বাড়ায়া, দ্রব্যমূল্যের দাম বাড়ায়া, পেঁয়াজের দাম আর ডিমের দাম সমান হয়ে গেছে। উন্নতি এত হয়েছে যে এর কোনো চর্চা নেই। সো আপনি যে এই কোয়ালিটির যে চেঞ্জ, যে মন্ত্রিসভায় যদি সামান্য একটা অনৈতিক কাজ করে, তাহলে তার অবশ্যই তাকে সেখান থেকে সরাতে হবে, তাকে শাস্তির সম্মুখীন করতে হবে। সেটা তো হচ্ছে না। এখানে যত বেশি দুর্নীতি করে, এবং দুর্নীতির অংশ কোথায় জানি একটা যায়, কোন গডফাদারের কাছে যায়, ওখান থেকে সব কিছু ম্যানেজ হয়ে যায়। আমি এখানে একটা বিতর্কিত সাংবাদিক আছে, হ্যাঁ, সাংবাদিক না, আপনার ব্যবসায়ী, তার নামে দুদকের একটা মামলা হয়েছিল, তার একজন আত্মীয় অনেক হোমরা চামড়া। এরপর ওই মামলা আমার কাছে আসছিল, পরে আর এই মামলার কোনো খোঁজখবর নাই। অর্থাৎ এনিবডি, এনি পাওয়ারফুল সেক্টর ক্যান ডিসকন্টিনিউ অর ক্যান ডিস্টার্ব দ্য কোর্স অফ জাস্টিস। এইভাবে দেশ চলছে, অর্থাৎ ন্যায় বিচার সম্পূর্ণ ভেঙে পড়েছে। আজকে মানুষের দাবি ছিল যে মানুষের দাবি ছিল যে এমপি হওয়ার আগে বা মন্ত্রী হওয়ার আগে তাদের সম্পত্তির পরিমাণ কি ছিল, এবং এই যে এমপি এবং মন্ত্রীগিরি করলো, তারপর তাদের সম্পত্তি কত হয়েছে। এই যে সুইস ব্যাংকে টাকা চলে গেল, এই যে সেকেন্ড হাফ, এই যে বেগুন পাড়া কারা পাঠালো, এই যে যাদের সামনে প্রকাশ করেন, তারপর বলা হয় শেয়ার মার্কেট মানে স্ক্যাম, শেয়ার মার্কেট কেলেঙ্কারি বলা হয়, এর সাথে নাকি বিএনপি জড়িত আছে। কই বিএনপি তো কেউ বলে নাই আপনি তাকে শাস্তির সম্মুখীন করেন না। আপনি ধরেন, আপনি আপনাদের লোককে প্রোটেকশন দিয়া বিএনপি যদি কেউ করেও থাকে, তাকে আপনি শাস্তির সম্মুখীন করেন। অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবেই তারা এই দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং সেটাকে প্রোটেক্ট করে। আরেকটা বিরতি নিব, বিরতির পর তারপর আবারও আসবো অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসারের কাছে। প্রিয় দর্শক, আমরা আছি পলিটিক্স প্লাসে, একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।
দর্শক, আবারও স্বাগত পলিটিক্স প্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে প্রসঙ্গ নির্বাচনকালীন সরকার। একদম শেষ পর্যায়ে, আমি এই পর্যায়ে একটু আবারও যেতে চাই অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার আপনার কাছে। একদম শেষ কথা, আপনার কি মত, কি মনে হচ্ছে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 সালে যেটি হবে, একটি সংঘাতহীন অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন কি জনগণ এবার দেখবে বলে আপনি আশাবাদী? আপনারা যদি লক্ষ্য করে থাকেন, গত 5 বছরে যে করে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে বা জাতীয় সংসদের উপনির্বাচন হয়েছে, এতেই ধারণা করতে পারবেন যে এখন নির্বাচন কমিশন অনেক বেশি সক্ষমতার তৈরি করেছেন এবং সেই সক্ষমতা দিয়ে তারা নির্বাচনগুলো নিরপেক্ষ করবেন এবং আমরা সেটা মেনে নেব। আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই 9 বছর এবং 96 সালে 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর আজকে বাংলাদেশ বিশ্বে একটি উন্নয়নের রুট মেডেল, এবং 2021 সালে আমরা মধ্যমায়ের দেশ হব এবং 2041 সালে একটা উন্নত সমৃদ্ধ দেশ হব। এই প্রত্যাশা নিয়ে আমরা ভোটারদের কাছে যাব এবং বাংলাদেশের জনগণ এবং ভোটাররা যে রায় দেবে নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই মেনে নেব এবং সেটা আমরা প্রত্যাশা করি। জি, ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, নির্বাচনকালীন সরকারের কথা যেটা বলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে? আর সেটা আমাদের যারা নীতি নির্ধারক তারা সিদ্ধান্ত নেবে যে নির্বাচনে যাবে কি যাবে না। তবে আওয়ামী লীগ যে টোনে কথা বলে, ওই যে নিম্ন সংস্কৃতির কথা বললাম, বিএনপি চেয়ারপারসন কদিন আগে বলেছেন যে বিএনপি নির্বাচনে যাবে, বিএনপি এবার নির্বাচনে অংশগ্রহণ করবেই, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কয়েকদিন আগে বলেছেন। না, সেটা তো বলেছেন, তো সেই হিসেবে এটা একটা সিগন্যাল যে বিএনপি নির্বাচনে যেতে চায়, কিন্তু এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত তো হবে। কিন্তু দেখেন, আওয়ামী লীগের যদি আপনি টোন শোনেন, বিএনপি যাতে নির্বাচনে না আসে এই ধরনের একটা ফ্রি প্লে করতে চায়, সেই চেষ্টা কিন্তু চালাই যাচ্ছে। যেমন নাকে খত দিয়ে আসবে, কত নোংরা মানের কথা, অর্থাৎ এটাই সংস্কৃতি প্রকাশ পায়। তবে আপনি দেখেন যে বিএনপিকে নির্বাচনে যাওয়ার একটা স্ট্রং গ্রাউন্ড আছে। যে চালাকিটা আপনারা 2014 সালে করেছেন, বলেছিলেন যে আরেকটি নিয়মরক্ষা নির্বাচন, একটা নির্বাচন অতি শীঘ্র দেওয়া হবে, চালাকির মাধ্যমে যেভাবে 5 বছর থেকেছেন, সেই চালাকি আমার ব্যক্তিগত অপিনিয়ন, বিএনপি সেই চালাকি আর আওয়ামী লীগ করতে না পারে, সেই জন্যই বিএনপি নির্বাচনে যাওয়া। তবে 2014 সালে 5 জানুয়ারির মতো নির্বাচন প্রতিহত করার নামে যদি কোনো কাজ করা হয়, ধ্বংসযজ্ঞ চালানো হয়, ওগুলো তো যুবলীগ আর ছাত্রলীগ করেছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করছে। ধন্যবাদ আমাদের আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।